নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প তৃতীয় পক্ষ। পুঁটি নিঃশব্দে বাহির হইয়া ভিতরের রকে দাঁড়াইল। তখন সকলে শুইয়া পড়িয়াছে, নিচের তলাটা সমস্তই অন্ধকার। উপরেও অন্যদিন এতক্ষণে সকলে ঘুমাইয়া পড়ে। আজ সে বিস্মিত হইয়া লক্ষ্য করিল যে এখনো সেখানে একটা ঘরে আলো জ্বলিতেছে। কান পাতিয়া যেন একটা চাপা গোঙানির আওয়াজও শুনিতে পাইল। বোধহয় মাস্টার গিন্নির আবার অসুখ বাড়িয়াছে। ভিতরের উঠানটা যেমন ঠান্ডা তেমনই দুর্গন্ধময়। সেখানে আসিয়া যে কোনো মানুষ ইচ্ছা করিয়া দাঁড়ায় বা বিশ্রাম করে, তাহার চোখে না দেখিলে বিশ্বাস করা কঠিন। কিন্তু পুঁটি প্রত্যহই গভীর রাত্রে এমনই করিয়া এখানে আসিয়া অন্ধকারে দাঁড়াইয়া থাকে। কোনো কোনো দিন খুব শ্রান্ত হইয়া পড়িলে এই জল জঞ্জাল এবং দুর্গন্ধের মধ্যেই বসিয়া পড়ে। ভোর হইতে সারা দিন এবং রাত্রি 11টা-12টা পর্যন্ত তাহার নিঃশ্বাস ফেলিবার অবকাশ থাকে না। এই সমস্ত সময়টা এমন গোলমাল ও কাজের মধ্যে কাটে যে তাহার সমস্ত প্রাণ হাঁপাইয়া ওঠে। সে এক মনে আশা করিয়া থাকে এই সময়টুকুর জন্য। খানিকটা সময় অন্তত তাহার নিজের পাওয়া দরকার, যখন তাহাকে কাজ করিতে হইবে না, বকুনি খাইতে হইবে না, ভাই বোনদের পিছনে হই হই করিতে হইবে না, এমনকি নিদ্রার মধ্যে অচৈতন্য অবস্থাতেও কাটিয়া যাইবে না। যে সময়টা সে জাগিয়া থাকিবে, অথচ পরের ইচ্ছামতো পরের প্রয়োজনে তাহাকে চলিতে হইবে না। যে সময়টা একান্তভাবে তাহারই, যেটা লইয়া সে যাহা খুশি করিতে পারে। অবশ্য যাহা খুশি তো ভারী। অন্ধকারে ভূতের মতো চারিদিক চাপা দুর্গন্ধময় স্যাঁতসেঁতে এই ছোট্ট উঠানটায় আসিয়া দাঁড়াইয়া চুপ করিয়া ড্রেনের একঘেয়ে ঝরঝর করিয়া জল পড়িবার শব্দ শোনা, নয়তো অতি সংকীর্ণ মুক্ত পথে উপরের একফালি আকাশের দিকে চাহিয়া থাকা। ইহা ছাড়া আর কি বা সে করিতে পারে? কিন্তু তবু ওইটুকুই তাহার যথেষ্ট। ইহার মধ্যে অনেকটা স্বাধীনতা আছে। ছোট বাড়ি, 3 দিকে বড় বড় বাড়ির দেওয়ালে ঘেরা। একদিকে অন্ধকার ঠান্ডা গলি। ঘরও বেশি নয়, মোট 4খানি। একতলায় যে ঘরখানা বাহিরের দিকে পড়ে, সেটাতে একদল উড়ে ভাড়াটে আছে। তাহারা সেইখানেই বাস করে এবং মুড়ি চিঁড়া ও তেলে ভাজা খাবারের সঙ্গে কিছু চাল ডালও সাজাইয়া দিনের বেলায় দোকান খুলিয়া বসে। ভিতরের একটিমাত্র ঘরেই পুঁটিরা সপরিবারে থাকে, আর সমস্ত দোতলাটা লইয়া থাকেন এক স্কুলের মাস্টার। অথচ উহাদের ঝঞ্ঝাট কম। মাস্টার, তাহার দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং 2 পক্ষের মিলাইয়া মাত্র 2টি ছেলে মেয়ে। পুঁটি মাঝে মাঝে অবাক হইয়া ভাবে, মানুষ শুধু শুধু এত বাজে খরচ কেমন করিয়া করে? সে, তাহার বাবা মা এবং আরও 7টি ভাই বোনের যখন ওই একটিমাত্র সংকীর্ণ ঘরেই কুলাইয়া যায়, তখন 4টি প্রাণীর জন্য 2খানি ঘরের ভাড়া গোনার কি কোনো অর্থ হয়? সে একবার ইতিমধ্যে মাস্টার গিন্নিকে ইঙ্গিতে কথাটা বলিয়াও ছিল। মাস্টার গিন্নি জবাব দিয়াছিলেন, আমার ভাই শরীর খারাপ, পাশের ঘরে এক গাদা ঝামেলা সহ্য করতে পারবো না। এমনি নিচে তোমরা গোলমাল করো, তাইতেই আমার কত কষ্ট হয়। কি করব, ওর কুলোয় না তাই, নইলে আলাদা বাড়িতেই আমার থাকা উচিত। কথাটা মনে পড়িতেই অন্ধকারেই যেন পুঁটির চোখ দুইটা হিংস্র হইয়া উঠিল। চালের কথা শুনিলে তাহার গা জ্বালা করে। এ শুধু গায়ে পড়িয়া বড় মানুষই দেখানো। দেমাগ কত, তবু যদি বর ঢট ধরে বুড়া না হইত।
পুঁটির বাবা কাজ করেন কর্পোরেশনের কি একটা কারখানায়। বেতন এতদিন পরে ৩৯ টাকা ৮ আনায় উঠিয়াছে। সুতরাং ৮টি ছেলে মেয়ে লইয়া ইহার চেয়ে ভালো ঘরের সম্ভাবনা তাহার নাই। পুঁটি বড়, তাহার বাপ-মা যদিও গত কয়েক বৎসর যাবতই পরের কাছে বলিয়া আসিতেছেন তাহার বয়স ১৬, কিন্তু পুঁটি ভালো রকমই জানে যে সে ১৬ সে বছর ৬ পূর্বেই পিছনে ফেলিয়া রাখিয়া আসিয়াছে। তবে তাহার চেহারা একটু রোগার দিকেই, তাই এখনো তাহাকে ১৬ বলিয়া চালানো যায়। তেমন বারণসা গড়ন হইলে বাপ মাকে বিপদে পড়িতে হইত। পুঁটির এখনো যে বিবাহ হয় নাই তাহার মোটা কারণটা অবশ্যই অর্থাভাব। এতগুলির ভরণ পোষণ চালাইয়া ওই আয়ে মেয়ের বিবাহ দেওয়া যায় না। কিন্তু সে বাধা যে একেবারেই অতিক্রম করা যাইত না তাহা নয়। ২-১জন এমন আত্মীয় আছেন যাহাদের কাছে গিয়া কাঁদিয়া কাটিয়া পড়িলে ২-১০০ আদায় হইতে পারিত। তবে সেই ২-১০০তে যে পাত্র পাওয়া যায় তাহাতে মন ওঠে না। দোজবরে বরে পুঁটির ঘোরতর আপত্তি। সে স্পষ্টই বলিয়া দিয়াছে যে বুড়ো বরে দিলে সে আত্মহত্যা করিবে। আর ওই টাকায় যে প্রথম পক্ষ পাওয়া যায় তাহাদের স্বভাব চরিত্র এবং সঙ্গতি সম্বন্ধে এমন সংশয় জন্মায় যাহাতে বাপ মায়ের মন শেষ পর্যন্ত সায় দিতে পারে না। তাহা ছাড়া পুঁটি রোগা হইলেও সুস্থ ছিল। বাকি সব কয়টি ভাই বোনই কিন্তু তাহার রুগ্ন ও অকর্মণ্য। এতগুলি রুগ্ন সন্তানের জনক জননীর পক্ষে পুঁটিকে পরের বাড়ি পাঠানোর কল্পনাও আশঙ্কাজনক। সেই জন্যেই বোধহয় ও পক্ষে একটু শৈথিল্যও ছিল। কিন্তু পুঁটি যেন এবার ক্লান্ত হইয়া পড়িয়াছে। অহোরাত্র এই দারিদ্র্য ও পরিশ্রম যেন আজকাল তাহার কাছে একান্ত অর্থহীন বলিয়া ঠেকে। অকারণে বিরক্ত হইয়া ওঠে ভাই বোনদের উপর, মায়ের সঙ্গে ঝগড়া করে, রাগ করিয়া খায় না প্রায়, অথচ ইহার কারণ সে নিজেও খুঁজিয়া পায় না। সহসা যেন উপরের গোঙানির শব্দটা বাড়িয়া গেল। পুঁটি কান পাতিয়া শুনিল কি যেন কথাবার্তাও হইতেছে, কিন্তু অত দূর এবং দ্বার বন্ধ বলিয়া বোঝা গেল না। অসুখ নিশ্চয়ই বাড়ি আছে। এক্ষেত্রে তাহার উপরে যাওয়া উচিত কিনা বুঝিতে পারিল না। বউটির বড় মানুষই চালের জন্য তাহার রাগ যতই থাক, কোথায় একটু সহানুভূতির সুরও ছিল পুঁটির মনের মধ্যে। তাহার কারণ বোধ হয় এই যে মেয়েটি সুন্দরী এবং তরুণী। সে মনে মনে শর্মার বাপ মাকে গালি পাড়ে। আহা, অমন সোনার প্রতিমাকে বাপ মা কোন প্রাণে ওই ঘাটের মরার হাতে তুলিয়া দিল কে জানে। তাহার রাগ হয় মাস্টারটার উপরও। এই বয়সে বিবাহ না করিলে চলিত না। আর মেয়েটাই বা কি বাপু, বুড়োটাকে বিবাহ করিবার আগে বিষ খাইতে পারিল না। খানিকটা পরেই উপরের ঘরের কপাট খুলিবার আওয়াজ হইল। যদুনাথবাবু হ্যারিকেন হাতে বাহির হইতেছেন, বোধহয় ডাক্তার ডাকিতে যাইবেন। সিঁড়ির মুখের কাছে আসিতেই আলোর রেখাটা আসিয়া পড়িল পুঁটির গায়ে। যদুনাথবাবু চমকিয়া উঠিয়া প্রশ্ন করিলেন, কে কে ওখানে? পুঁটি কোনোদিন যদুনাথবাবুর সঙ্গে কথা কহে নাই, তবে না বলিবারও কোনো কারণ ছিল না। তাই সে জবাব দিল, আমি। তারপর একটু ইতস্তত করিয়া প্রশ্ন করিল, দিদির অসুখ বেড়েছে বুঝি? যদুনাথবাবু ততক্ষণে নিচে নামিয়া আসিয়াছেন। তিনি জবাব দিলেন, হ্যাঁ, বুকের ব্যথাটা তো আছেই, আজ আবার যেন কেমন হাঁপের মতো ধরেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শুতেও পাচ্ছে না মোটে। তাহার পর মুহূর্তখানিক চুপ করিয়া থাকিয়া কহিলেন, আমি যাচ্ছি ডাক্তার ডাকতে, কিন্তু একলা রইল তাই ভাবছি। অবশ্যই আমি যাব আর আসব, এই মোড়েই ডাক্তারের বাড়ি, তবু বড় ভয় করে। পুঁটি কহিল, আমি গিয়ে বসবো একটু?
যদুনাথবাবু কহিলেন, তাহলে তো ভালোই হয়, আমি এখনই ফিরব, এই মোড়েই। তিনি বাহির হইয়া গেলেন। পুঁটি ধীরে ধীরে উপরে উঠিল। সামনের ঘরেই মেঝেতে একটা বিছানার উপর বসিয়া সরমা কাতরাইতেছিল। তাহার কোলের উপর একটা তাকিয়া দেওয়া। যন্ত্রণায় বেচারির মুখ নীল হইয়া উঠিয়াছে। সেইখানে বসিয়া পড়িয়া পুঁটি জিজ্ঞাসা করিল, বড্ড কি কষ্ট হচ্ছে দিদি? হাঁপাইতে হাঁপাইতে সরমা জবাব দিল, আজ মোটে নিঃশ্বাস নিতে পারছি না, যেন দম আটকে আসছে। চুপ করিয়া বসিয়া বসিয়া এ যন্ত্রণা দেখাও কষ্টকর। পুঁটি একটা পাখা তুলিয়া লইয়া কহিল, একটু বাতাস করব দিদি মাথায়, তাতে আরাম বোধ হবে মনে হচ্ছে। সরমা কথা কহিতে পারিল না, ইঙ্গিতে নিষেধ করিল। অগত্যা পুঁটিকে চুপ করিয়াই বসিয়া থাকিতে হইল। সে তখন ঘাড় ঘুরাইয়া ঘরের আসবাবপত্র দেখিতে লাগিল। ইতিপূর্বে এই মেয়েটির চালের জন্যও বটে, আর সময়াভাবের জন্যও বটে, আর কোনোদিন সে উপরে ওঠে নাই। আলাপ যা হইতো উভয় পক্ষে, একজন থাকিত উপরের বারান্দায়, নয়তো সিঁড়ির মুখে, আর একজন থাকিত নিচের উঠানে। আজ সে মাস্টারের গৃহস্থালী দেখিয়া অবাক হইয়া গেল। মাত্র 2টি লোকের সংসারে যে এত আসবাব থাকিতে পারে, তাহা যেন তার কল্পনাতেই আসে না। আয়না বসানো আলমারি, আলনা, দেরাজ, বাক্স, ট্রাঙ্ক, সুটকেস, টেবিল, ঘড়ি, আরও কত কি। এত জিনিস লইয়া ইহারা করে কি? দেখিতে দেখিতে ক্রমশ তাহার চোখ আসিয়া পড়িল আবার সরমার উপর। কয় মাস হইতে অসুখে ভুগিয়া তাহার চেহারা খারাপ হইয়া গিয়াছে বটে, তবু তাহাকে এখনো সুন্দরীই বলা যায়। আসমানি রঙের কাপড়টি তাহাকে মানাইয়াছে ভালোই। গহনাও খুব কম নাই, চুড়ি, বালা, আর্মলেট, হার, আরও কত কি। মেয়েটি সর্বদাই সাজিয়া গুজিয়া থাকিত, আর সেই জন্যই উহার অত দেমা। মা গো, অমন কাপড় গহনাতে কাজ নাই, বর তো ওই ঘাটের মরা। দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়া বুড়োটাও কম জব্দ হয় নাই। ইহার বাবুয়ানা জোগাইতে গিয়া স্কুলের পরও রাত্রি 10টা পর্যন্ত ছেলে পড়াইতে হয়। সরমাকে দেখিতে দেখিতে তাহার চোখ গেল আয়নাতে প্রতিফলিত নিজের চেহারার দিকে। যেমন কালো, তেমনই রোগা, আর তেমনই স্ত্রীহীন। গায়ে কোথাও এক ফোঁটা সোনা নাই। কবে কোন মানধাতার আমলে ব্রোঞ্জের উপর সোনার পাতমোড়া চুড়ি তৈরি হইয়াছিল, অতিরিক্ত ক্ষইয়া যাওয়াতে বাধ্য হইয়া খুলিয়া রাখিয়াছে। এখন শুধু কাঁচের চুড়ি ভরসা। পরনের কাপড়খানা পর্যন্ত কুৎসিত, মোটা মিলের কাপড়, তাও খাটো হয়। তাড়াতাড়ি সেদিক হইতে চোখ ফিরাইয়া লইতেই হ্যারিকেনের আলোতে সরমার হাতের চুড়িটা ঝিকঝিক করিয়া উঠিল। তাহার মনে হইল যেন চোখের সম্মুখে বিদ্যুৎ চমকিয়া উঠিল। সে তাড়াতাড়ি চোখ বুজিল। ইতিমধ্যে যদুনাথবাবু ফিরিয়া আসিলেন। পুঁটি প্রথমটা বুঝিতে পারে নাই, তাহা হইলে ডাক্তার আসিবার আগেই সে নামিয়া যাইত। কিন্তু এখন আর তাহার অবসর মিলিল না। অগত্যা সংকুচিতভাবে পাশের ঘরের দ্বার প্রান্তে গিয়া দাঁড়াইল। অন্যদিন নিজের রূপ ও সজ্জার দৈন্যের কথা তাহার মনেই থাকে না, কিন্তু আজ যেন অত্যন্ত লজ্জা বোধ করিতেছিল। ডাক্তার আসিয়াই ইঞ্জেকশনের সরঞ্জাম বাহির করিলেন। কহিলেন, একটু গরম জল চাই যে। যদুনাথবাবু অসহায়ভাবে এদিক ওদিক চাহিতেই পুঁটি কহিল, কাগজ জেলে গরম করে দেব? যদুনাথবাবু খুশি হইয়া কহিলেন, কাগজ জ্বালাতে হবে না, ও ঘরে তাকের উপর স্টোভ আর স্পিরিট আছে, একটা বাটি ফাটি করে চাপিয়ে দাও। পুঁটি পাশের ঘরে গেল বটে, কিন্তু জলটি কি উপায়ে গরম হইবে
ঠিক বুঝিতে পারিল না। স্টোভ বস্তুটির সহিত তাহার পরিচয় ছিল না। ইতিমধ্যে একবার মামার বাড়ি গিয়া দেখিয়াছিল বটে, কিন্তু জ্বালিবার কৌশলটা জানিত না। অথচ যদুনাথবাবুকে কথাটা বলিতেও তাহার অত্যন্ত লজ্জাবোধ হইল। সে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘামিতে লাগিল। কিন্তু যদুনাথবাবুই কি একটা কাজে আসিয়া পড়িলেন। উহাকে ওই অবস্থায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া কহিলেন, ও, স্টোভ বুঝি জ্বালতে পারো না? আচ্ছা দাঁড়াও, আমি জ্বেলে দিচ্ছি। তিনি স্টোভটা ধরাইয়া দিয়া গেলেন, নিভাইবার কৌশলটাও বলিয়া দিলেন। কিন্তু পুঁটির লজ্জায় যেন মরিয়া গেল। জলটা গরম হইতে বাটিটা ডাক্তারের সামনে বসাইয়া দিয়া কোনো মতে পাশ কাটাইয়া নিচে নামিয়া আসিল এবং একেবারে গিয়া বিছানায় শুইয়া পড়িল। যদিচ শুইয়াও অনেকক্ষণ পর্যন্ত ঘুমাইতে পারিল না। বিছানায় পড়িয়া বারবার নিজের ভাগ্যকে ধিক্কার দিতে লাগিল। পরের দিন পুঁটির ঘুম ভাঙিল বেলায়। চোখ চাহিতেই তাহার প্রথম যে জিনিসটি চোখে পড়িল, তাহা তাহাদের সংসারের অপরিসীম স্ত্রীহীনতা। মা এত বেলা অবধি ঘুমাইবার জন্য কলতলা হইতেই চিৎকার করিতেছেন। তখনও পর্যন্ত বিছানা তোলা হয় নাই। তক্তপোষের উপর মেঝেতে সর্বত্র ময়লা ও ছেঁড়া কাঁথা ছড়ানো। একটা ভাই আর একটা ভাইকে ঠ্যাঙাইয়াছে বোধহয়। সে বাটির তেল মাখা মুড়িগুলা বিছানায় ছড়াইয়া ফেলিয়া দিয়া তারস্বরে চিৎকার করিতেছে। সর্বকনিষ্ঠা ভগ্নীটি হামা দিয়া আসিয়া তাহার বাবার বিছানাতেই মলত্যাগ করিয়াছে। তাহার দুর্গন্ধে বাতাস ভারী হইয়া উঠিয়াছে। যেটুকু মেঝে খালি আছে তাহাও জলে কাদায় যেন নরকে পরিণত হইয়াছে। সেদিকে চাহিয়া পুঁটির সর্বাঙ্গ শিহরিয়া উঠিল। তারপর নিষ্ফল ক্রোধে দাঁতে দাঁত চাপিয়া অস্ফুট স্বরে কহিল, মর মর, তোরা সবকটা একসঙ্গে মরে তো বাঁচি। সেদিন আর সে উপরে উঠিল না। বারবার ডাক্তারের আগমনে বোঝা গেল যে অসুখটা খারাপের দিকেই। তবু সে আর খবর লইতে গেল না। সরমাদের ঠিকা ঝিকে যদুনাথবাবু পয়সার লোভ দেখাইয়া রাত্রে থাকিতে রাজি করাইয়াছেন। এই কথাটা ঝি যখন নিজেই শুনাইয়া গেল, তখনও কোনো কথা কহিল না। কিন্তু তাহার পরের দিন যখন ঝি ছেলে মেয়ে দুটিকে অপটু হস্তে স্নান করাইতে বসিয়াছে এবং তাহার ফলে সরমার মেয়েটা ভীষণ চিৎকার করিতেছে কানে গেল, তখন আর সে স্থির থাকিতে পারিল না। শটান উপরে উঠিয়া গিয়া ঝিকে সরাইয়া দিয়া নিজেই মেয়েটাকে স্নান করাইয়া দিল। তাহার পর পরিপাটিভাবে তাহার প্রসাধন শেষ করাইয়া নিজেই ঠাকুরের কাছে ভাত চাহিয়া লইয়া খাওয়াইতে বসিল। মেয়েটাও তাহার কোলে উঠিয়া আশ্চর্য রকমভাবে শান্ত হইয়া গেল। সরমা হাঁপাইতে হাঁপাইতে একবার দম লইয়া কহিল, বাঁচলুম ভাই, চেঁচিয়ে যেন বাড়ি মাথায় করছিল। উহাদের খাওয়াইয়া ঘুম পাড়াইয়া যখন পুঁটির নিচে নামিয়া আসিল, তখন তাহার মা একেবারে অগ্নিমূর্তি ধরিয়াছেন। কোথায় ছিলি এতক্ষণ? ডেকে ডেকে গলা কাঠ হয়ে গেল। পুঁটি শুধু কহিল, ও পরে গিয়েছিল। কেন কেন ওপরে যাস? আমার নিজের কুকুর পড়তে পায় না, উনি যান পরের উপকার করতে। পুঁটিও ঝাঁঝের সহিত জবাব দিল, তোমারও শুয়োরের পাল তো 12 মাসই আছে মা, পাড়াপড়শিকেও দেখতে হয় মাঝে মাঝে। মা তাহার জবাবে চিৎকার করিয়া কি একটা কটূক্তি করিয়া উঠিলেন, কিন্তু পুঁটি আর সেখানে দাঁড়াইল না, অন্য কাজে চলিয়া গেল। ইহার পর হইতে পুঁটি সম্পূর্ণরূপে ছেলে মেয়ে দুইটির ভার গ্রহণ করিল। তাহাদের নাওয়ানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সব ঝিকে আর কিছুই করিতে হয় না। যদুনাথবাবু কৃতজ্ঞভাবে স্ত্রীকে বলেন, মেয়েটাকে আগে ঝগড়াটি বলেই জানতুম,
এখন দেখছি অনেক গুণ আছে ওর মধ্যে। সরমা অতি কষ্টে জবাব দেয়, বাপ মা যা দিনরাত খাটায়, ঝগড়াটি না হয়ে কি করে বলো। কিন্তু সরমা বাঁচিল না। 7-8 দিন পরেই অবস্থা খারাপ হইয়া আসিল। আরও দিন 2 পরে সব শেষ। যদুনাথবাবুর এক দূর সম্পর্কিয়া ভগ্নী আসিয়া পড়িয়াছিলেন, সুতরাং পুঁটির আর বিশেষ দরকার ছিল না। তবু সে কয়দিন অযাচিতভাবে আসিয়া সরমার অনেক সেবা করিয়াছে। সরমাও মৃত্যুর পূর্বে যদুনাথবাবুকে বলিয়া গিয়াছে, আহা, ও মেয়েটার একটা দেখে শুনিয়ে বিয়ে দিও, না হয় 2-1খানা গয়না যা লাগে আমার 1খানা ভেঙে গড়িয়ে দিও। অসৌচ চুকিতেই যদুনাথবাবু উঠিয়া যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। এ বাসায় তাহারা থাকিতে ইচ্ছা করে না। যে ভগ্নী আসিয়াছেন তাহারই পাশের বাড়িতে ঘর খালি আছে, আপাতত সেখানেই উঠিয়া যাইবেন। তাহা হইলে ছেলে মেয়ে দুটির জন্য বিশেষ ভাবিতে হইবে না। দিদির পুত্রবধূই দেখাশোনা করিতে পারবে। রবিবার দিন সকাল হইতে বাঁধা ছাঁদা তোড়জোড় শুরু হইল। আহারাদির পর দিদি ছেলে মেয়েদের লইয়া নতুন বাসায় চলিয়া গেলেন। তাহাদের গাড়িতেও অনেক মোটঘাট চলিয়া গেল। এখন আলমারি, দেরাজ, সিন্দুক প্রভৃতি ভারী জিনিসগুলি বাকি। মুটে ডাকিয়া যদুনাথবাবু সেগুলির ব্যবস্থা করিতে লাগিলেন। এ কয়দিন অর্থাৎ সরমার মৃত্যুর পর হইতে পুঁটি আর উপরে ওঠে নাই, এমনকি ছেলে মেয়ে দুটাকেও একবার ডাকে নাই। তাহার এই নিস্পৃহতায় যদুনাথবাবু একটু বিস্মিতই হইয়াছিলেন, তবে মনকে বুঝাইয়াছিলেন যে বোধহয় পরের ছেলে মেয়েদের উপর মায়া পরিবার ভয়েই আর আসে না, কিংবা বাপ মা হয়তো নিষেধ করিয়াছেন। কিন্তু সেদিন সহসা অপরাহ্ন বেলায় পুঁটি উপরে উঠিয়া গেল। যদুনাথবাবু তখন আলমারি খুলিয়া সরমার দামি শাড়িগুলি বাহির করিয়া একটা ঝুড়িতে সাজাইতেছিলেন। আলমারি খালি না হইলে মুটেরা লইয়া যাইতে পারিবে না। পুঁটি আসিতে তিনি একবার মুখ তুলিয়া চাহিলেন, কিন্তু কিছু বলিলেন না। পুঁটিও সেই শাড়ির স্তূপগুলির দিকে চাহিয়া নিঃশব্দে দাঁড়াইয়া রহিল। বেনারসি, জর্জেট, ঢাকাই, শান্তিপুরি, ক্রেপ আরও কত কাপড় কিনিয়াছিল মেয়েটা। শুধু কি কাপড়, একটা তাক বোঝাই কত শৌখিন খেলনা, রূপার বাসন, আরও কত কি। বৃদ্ধ স্বামীর গায়ের রক্ত জল করা পয়সা কি অপব্যয়ই না করিত। পুঁটি পিছন হইতে একবার যদুনাথবাবুর দিকে ভালো করিয়া চাহিল। না, যতটা বৃদ্ধ তাহাকে সে ভাবিত অতটা নয়। চুলে পাক ধরিয়াছে বটে, তবে সবগুলি এখনো পাকে নাই। দেহ এখনো বেশ সমর্থ আছে। মুটেরা আলমারি লইয়া চলিয়া গেল। তিনি তখন দেরাজ খুলিয়া তাহার টানাগুলি খালি করিতে লাগিলেন। সেখানেও এক গাদা কাপড় জামা। সেদিকে চাহিয়া চাহিয়া অকস্মাৎ যেন পুঁটির চোখ দুইটা জ্বালা করিয়া উঠিল। সে আস্তে আস্তে কাছে আসিয়া কহিল, ছেলে মেয়ে দুটোর ভারী অসুবিধে হবে। যদুনাথবাবু প্রথমটা যেন চমকিয়া উঠিলেন। তাহার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, তাই তো ভাবছি, কিন্তু কি বা করি। পুঁটি একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, আপনাকে শিগগিরই বিয়ে করতে হবে আর কি। যদুনাথবাবু চকিত হইয়া কহিলেন, আবার বিয়ে? পুঁটি বেশ সহজ কণ্ঠেই জবাব দিল, তা করতে হবে বই কি, না হলে ছেলে মেয়ে দুটোকে দেখবে কে? যদুনাথবাবু কহিলেন, কিন্তু এই বয়সে আবার তৃতীয় পক্ষ, লোকে বলবে কি? লোকে তো আর আপনার ছেলে মেয়ে মানুষ করতে আসবে না। আর এমন কি বা বয়স আপনার?
যদুনাথবাবু অনেকক্ষণ নীরব হইয়া রহিলেন। তাহার কহিলেন, কিন্তু কেই বা মেয়ে দেবে আমাকে? দুটো ছেলের উপর তাই তৃতীয় পক্ষ, বয়সও তো 50 হলো প্রায়। পুঁটি সহসা যেন মরিয়া হইয়াই বলিয়া ফেলিল, আমাকে যদি খুব অপছন্দ না হয় তো আমি রাজি আছি, বাবাকে বলতে পারেন। কিছুক্ষণ হতবুদ্ধির মতো চাহিয়া থাকিয়া যদুনাথবাবু কহিলেন, তুমি বিয়ে করবে আমাকে? কিন্তু তোমার বাবা মা রাজি হবেন কেন? পুঁটি ঘাড় হেঁট করিয়াই জবাব দিল, না হয়ে আর করবেন কি? বয়স যে এধারে 23 চলছে, তাছাড়া ছেলে মেয়ে দুটোকে ছেড়ে আমি থাকতে পারবো না। সে ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া গেল। যদুনাথবাবু তেমনি ভাবেই দাঁড়াইয়া রহিলেন। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।